হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 5 এর বিয়ন্ড ব্যারিয়ার্স লেসনটিকে নিয়ে ডিটেলে আলোচনা করব। লেসনটি লাইন বাই লাইন বাংলায় মানে তো জানবই, তার সাথে সাথে কিছু ডিফিকাল্ট ইংলিশ ওয়ার্ডের বাংলায় মানে জানবো এবং এই লেসনটির পার্ট বাই পার্ট থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া থাকবে তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা সেগুলি বাড়িতে প্র্যাকটিস করতে পারো। আই হোপ যে এই লেসনটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি একটু মন দিয়ে দেখতে পারো, তাহলে এই লেসনটি নিয়ে কোনো রকমের ডিফিকাল্টি তোমাদের থাকবে না এবং এই লেসনটির মাধ্যমে আমরা কিন্তু দুজন বিখ্যাত এবং অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে কিছুটা জ্ঞান আহরণ করতে পারবো, অর্থাৎ রাকেশ শর্মা এবং কল্পনা চাওলা। তাহলে চলো শুরু করে দেওয়া যাক আজকের ক্লাসটি বিয়ন্ড ব্যারিয়ার্স ক্লাস 5 এর। ইট ওয়াজ সানডে, দিনটি ছিল রবিবার। বরুণ লে সিক অন হিজ বেড, বরুণ তার ঘরে তার বিছানায় অসুস্থ অবস্থায় শুয়েছিল। He was very sad as he could not join his friends Ravi, Pinky and Osman for a picnic. বরুণ ভীষণভাবেই দুঃখী ছিল কারণ সে তার বন্ধুরা রবি, পিঙ্কি এবং ওসমানের সাথে পিকনিকে যোগদান করতে পারেনি। অর্থাৎ অসুস্থতা বরুণকে কিন্তু তার বন্ধুদের সাথে পিকনিকে যোগদান করতে দেয়নি। বরুণ's mother came into the room and asked him, ঠিক সেই সময় বরুণের মা বরুণের কক্ষে বা ঘরে প্রবেশ করলেন and asked him, এবং তাকে জিজ্ঞাসা করলেন, how are you feeling son? বাছা, এখন কেমন লাগছে তোমার? They must be having such a lot of fun at the picnic, mother, he said, sounding miserable. Miserable এই কথাটির অর্থ হচ্ছে দুর্দশাগ্রস্ত, বিমর্ষ, দুঃখী বা ভারাক্রান্ত। অর্থাৎ বরুণ অত্যন্ত দুঃখী, ভারাক্রান্ত, বিমর্ষ বা দুর্দশাগ্রস্ত গলায় তার মাকে বলল যে মা, ওরা নিশ্চয়ই পিকনিকে খুব আনন্দ করছে, খুব মজা করছে। ডোন্ট বি স্যাড বরুণ, তার মা অর্থাৎ বরুণের মা বরুণকে বললেন যে বরুণ, দুঃখ করো না। হিয়ার ইজ সামথিং ফর ইউ দ্যাট উইল লিফট ইউর স্পিরিটস। এই নাও, তোমার জন্য আমি এমন একটা কিছু এনেছি যেটা তোমার মনকে ভালো করে দেবে। লিফট ইউর স্পিরিটস অর্থাৎ মনকে উৎফুল্ল করা, মনকে ভালো করে দেওয়া। শি গেভ হিম আ বুক অন ইন্ডিয়াস স্পেস ট্রাভেলস। তিনি অর্থাৎ বরুণের মা বরুণকে একটি বই দিলেন, যে বইটি ছিল ভারতের মহাকাশ যাত্রা বা ভ্রমণের বিষয়। অন দ্য কভার অফ দ্য বুক ওয়াজ আ পিকচার অফ রাকেশ শর্মা। বইটির কভার পেজেই ছিল রাকেশ শর্মার একটি ছবি। কে ছিলেন এই রাকেশ শর্মা? তিনি ছিলেন দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস। তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি মহাকাশে যাত্রা করেছিলেন। Borun came to know that Rakesh Sharma was born in 1949 in Patiala in the state of Punjab. বরুণ এই বইটি থেকে জানতে পারলো যে রাকেশ শর্মার জন্ম হয়েছিল পাঞ্জাব রাজ্যের পাটিয়ালা প্রদেশে 1949 সালে। তাহলে এই প্রথম পার্টটি থেকে আমরা তিনটি ইম্পর্টেন্ট কোশ্চেন পাচ্ছি। এই তিনটি কোশ্চেনের উত্তর তোমরা নিজেরা বাড়িতে লিখবার ট্রাই করো। Why was Barun sounding miserable? বরুণের কণ্ঠস্বর কেন বিমর্ষ বা কেন দুঃখী লাগছিল? How did Barun's mother try to lift his mood? বরুণের মা বরুণের মনকে কিভাবে ভালো করতে চেয়েছিলেন? Who was Rakesh Sharma এবং রাকেশ শর্মা কে ছিলেন? He was educated at St. George's Grammar School, Hyderabad and কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি, হায়দ্রাবাদ। অর্থাৎ রাকেশ শর্মা শিক্ষা গ্রহণ করেছিলেন হায়দ্রাবাদের সেন্ট জর্জেস গ্রামার স্কুল থেকে এবং তারপরে হায়দ্রাবাদেরই কেন্দ্রীয় বিদ্যালয় থেকে, কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি থেকে। He joined the National Defence Academy as an Air Force cadet in July 1966. 1966 সালের জুলাই মাসে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে রাকেশ শর্মা একজন এয়ার ফোর্সের সামরিক শিক্ষানবিশ হিসেবে যোগদান করেছিলেন। ক্যাডেট বলতে বোঝানো হয় সামরিক শিক্ষানবিশ। On 3rd April 1984, Rakesh Sharma went on a journey to space on Soyuz T-11, a space shuttle. On 3rd April 1984, অর্থাৎ 1984 সালের 3rd এপ্রিল রাকেশ শর্মা সোয়ুজ T-11 নামক একটি মহাকাশ যানে করে তার মহাকাশের যাত্রা শুরু করেন। He spent 7 days, 21 hours and 40 minutes in space. মহাকাশে তিনি 7 দিন 21 ঘন্টা এবং 40 মিনিট সময় অতিবাহিত করেছিলেন। He was asked by the then Prime Minister of India, Mrs. Indira Gandhi, what India looked like from space. সেই সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী রাকেশ শর্মাকে জিজ্ঞাসা করেছিলেন যে মহাকাশ থেকে ভারতকে কেমন দেখতে লাগছিল। He replied,
সারে জাহাঁ সে আচ্ছা, অর্থাৎ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এবং রাকেশ শর্মা উত্তর দিয়েছিলেন ইন্দিরা গান্ধীকে যে সারে জাহাঁ সে আচ্ছা, অর্থাৎ সমস্ত দেশের থেকে অত্যন্ত সুন্দর লাগছিল আমাদের দেশ ভারতকে সেই মহাকাশ থেকে। এই পার্ট থেকে আমরা দুটো কোশ্চেনকে বেছে নিয়েছি। কি কি না, হোয়াট হ্যাপেন্ড অন 3rd এপ্রিল 1984, অর্থাৎ 1984 সালের 3rd এপ্রিলে কি ঘটনা ঘটেছিল। এবং 2 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড মিসেস ইন্দিরা গান্ধী আস্ক হিম, অর্থাৎ মিসেস ইন্দিরা গান্ধী রাকেশ শর্মাকে কি জিজ্ঞাসা করেছিলেন অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ রিপ্লাই, এবং রাকেশ শর্মার উত্তরটি কি ছিল। বরুণস মাদার কেম ব্যাক ইনটু দ্য রুম, বরুণের মা খানিকক্ষণ পরে পুনরায় বরুণের ঘরে ফিরে এলেন। She asked her son, তিনি তার ছেলেকে জিজ্ঞাসা করলেন, সো ডিড ইউ লাইক দ্য বুক, তাহলে বইটা ভালো লেগেছে কি তোমার? ইট ইজ আ ওয়ান্ডারফুল বুক মাদার, বরুণ রিপ্লাইড হ্যাপিলি, এবং বরুণ অত্যন্ত খুশি হয়ে আনন্দ সহকারে উত্তর দিল যে মা, এটি একটি দুর্দান্ত বই, খুব সুন্দর অবিশ্বাস্য একটি বই। আই অ্যাম রিডিং অ্যাবাউট রাকেশ শর্মা রাইট নাও, আমি এই মুহূর্তে রাকেশ শর্মার বিষয়ে পড়ছি। সো ইউ আর রিডিং অ্যাবাউট দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো টু স্পেস, said his mother. মা তখন বললেন, তাহলে তুমি সেই প্রথম ভারতীয় বিষয় পড়ছো যে প্রথম ভারতীয় মহাকাশে গেছিলেন। She sat on the bed beside her son and asked him, তিনি তার ছেলের বিছানার পাশে বসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট কল্পনা চাওলা, তুমি কি কল্পনা চাওলার বিষয়ে কিছু শুনেছো? বরুণ ক্লোজড দ্য বুক অ্যান্ড পুট হিজ হেড অন হিজ মাদার্স ল্যাপ, বরুণ তখন তার সেই হাতের খোলা বইটিকে বন্ধ করলো এবং তার মাথাটি সে তার মার কোলের ওপরে রাখলো। হিজ মাদার রাফলড হিজ হেয়ার লাভিংলি, তার মা তার মাথায় চুলগুলোকে এলোমেলো করতে করতে, অর্থাৎ মাথায় খুব আদর করে খুব স্নেহ সহকারে মাথায় হাত বুলোতে বুলোতে বরুণকে বললেন, ইউ উইল রিড অল অ্যাবাউট হার, তুমি তার বিষয়ে সব কিছুই পড়বে, বাট লেটার, কিন্তু পরে। নাও হ্যাভ ইউর লাঞ্চ, এইবার তুমি তোমার লাঞ্চটা করে নাও, অর্থাৎ দুপুরের খাবারটা খেয়ে নাও, অ্যান্ড টেক রেস্ট ফর আ হোয়াইল, এবং খানিকক্ষণ বিশ্রাম নাও। বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য ইভিনিং, বরুণ কল্পনা চাওলা সম্বন্ধে পড়া শুরু করলো সেই দিন সন্ধ্যায়। কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962 ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা। কল্পনা চাওলার জন্ম হয়েছিল হরিয়ানা রাজ্যের কার্নালে 1962 সালে। এই অংশটি থেকে আমরা মাত্র একটি প্রশ্ন বেছে নিয়েছি, ওয়াই ওয়াজ বরুণ হ্যাপি, বরুণ কেন খুশি হয়েছিল। নিকনেমড মন্টু বাই হার ফ্যামিলি, শি ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 3। যে কল্পনা চাওলার ডাকনাম ছিল, তার পরিবার কল্পনা চাওলাকে কোন নামে ডাকতো না, তার কোন ডাকনাম দিয়েছিল না, মন্টু, অর্থাৎ তার পরিবারের দ্বারা মন্টু ডাকনামের কল্পনা চাওলা ওয়েন্ট টু স্কুল, স্কুলে গিয়েছিলেন অ্যাট দি এজ অফ 3, মাত্র 3 বছর বয়সে। লেটার, পরবর্তীকালে শি স্টাডিড এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, তিনি পড়াশোনা করেছিলেন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া, ইন্ডিয়ার পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। In 1982, Kalpana went to the USA to study at the University of Texas at Arlington. এরপরে 1982 সালে কল্পনা ওয়েন্ট টু দি ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় গেছিলেন টু স্টাডি, পড়াশোনা করতে অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস, টেক্সাস ইউনিভার্সিটিতে অ্যাট আর্লিংটন, আর্লিংটনে, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার আর্লিংটনে টেক্সাস ইউনিভার্সিটিতে পড়াশোনা করবার জন্য কল্পনা চাওলা ইউনাইটেড স্টেটসে গিয়েছিলেন 1982 সালে। In 1988, 1988 সালে she took up the job of a research scientist at NASA Ames Research Center in Sunnyvale, California. 1988 সালে কল্পনা চাওলা নাসা এইমস রিসার্চ সেন্টার, যেটি ছিল ক্যালিফোর্নিয়ার সানিভেলে, সেইখানে একজন রিসার্চ সায়েন্টিস্ট অর্থাৎ গবেষণা বিজ্ঞানী হিসেবে তিনি কাজ গ্রহণ করেন, অর্থাৎ চাকরি করা শুরু করেন। In November 1996, Kalpana joined the STS-87 mission aboard Space Shuttle Columbia, অর্থাৎ 1996 সালের নভেম্বর মাসে কল্পনা স্পেস শাটল কলম্বিয়ার উপরে STS-87 মিশনে যোগ দিয়েছিলেন। The mission flew in November to December 1997, during which Kalpana spoke with the then Prime Minister of India, Mr. Inderjit K. Gujral, from the orbit.
1997 সালের নভেম্বর থেকে ডিসেম্বরে এই মিশনটি স্টার্ট হয়েছিল বা উড়েছিল এবং সেই সময় কল্পনা কক্ষপথ থেকে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরালের সাথে কথা বলেছিলেন। On 16th January 2003, Kalpana again went into space. 16ই জানুয়ারি 2003 সালে কল্পনা আবার মহাকাশে গিয়েছিলেন। She was on board the space shuttle Columbia. কলম্বিয়া নামক স্পেস শাটল অর্থাৎ মহাকাশযানেতে তিনি ছিলেন। আফটার আ সাকসেসফুল ফ্লাইট, একটি সফল উড়ানের পরে, ফ্লাইট কথাটির মানে হচ্ছে উড়ান, একটি সফল উড়ানের পরে কলম্বিয়া ওয়াজ লস্ট উইথ ইটস ক্রিউ। কলম্বিয়া স্পেস শাটলটি তার যাবতীয় কর্মীদের দল সমেত চিরকালের জন্য হারিয়ে যায়, ধ্বংস হয়ে যায় ডিউরিং রি-এন্ট্রি ইনটু আর্থস অ্যাটমসফিয়ার অন 1st February 2003। কখন সেটি ধ্বংস হয়ে যায় সম্পূর্ণভাবে? যখন এই মহাকাশযানটি 2003 সালের 1st February পুনরায় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। অর্থাৎ যখন স্পেস শাটলটি মহাকাশ থেকে পুনরায় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে 2003 সালের 1st February, এক ভয়ঙ্কর ট্র্যাজিক দুর্ঘটনা পুরোপুরি স্পেস শাটলটিকে ধ্বংস করে দেয় এবং তার সাথে সাথে এই স্পেস শাটলের মধ্যে থাকা কল্পনা চাওলা এবং বাকি যারা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু প্রাণ হারান। এটি একটি অত্যন্ত ট্র্যাজিক এবং হিস্টোরিক্যাল ইনসিডেন্ট ছিল, যে ট্র্যাজিক এবং হিস্টোরিক্যাল ইনসিডেন্ট সম্বন্ধে তোমরা যদি আরও কিছু জানতে চাও তাহলে তোমরা গুগলে সার্চ করতে পারো বা ইউটিউবেও কিন্তু এই নিয়ে বেশ কিছু ভিডিওসও রয়েছে। আমি দু একটি ছবি তোমাদেরকে অলরেডি দেখালাম যাতে তোমরা আইডিয়াটা তোমাদের আরেকটু ক্লিয়ার হতে পারে। আ হিল অন মার্স অ্যান্ড আ স্টার ইন ডিপ স্পেস হ্যাভ বিন নেমড আফটার কল্পনা। মঙ্গল গ্রহের একটি পাহাড় এবং গভীর মহাকাশের একটি তারা কল্পনার নামে নামকরণ করা হয়েছে। অর্থাৎ কল্পনার অ্যাচিভমেন্টকে রেসপেক্ট দেওয়ার জন্য, অনার দেওয়ার জন্য এই কাজটি কিন্তু করা হয়েছে। হার স্টোরি শোজ দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি। তার এই গল্পটি কঠোর পরিশ্রম এবং আন্তরিকতার মূল্য আমাদের সামনে দেখায়, আমাদেরকে প্রদর্শন করে। দ্যাট ইজ রিমেম্বার্ড। যে হার্ডওয়ার্ক এবং যে সিনসিয়ারিটির গল্প চিরকাল মনে করে রাখা হবে যখন সেই ব্যক্তি আমাদের মাঝে আর থাকে না। অর্থাৎ বলতে চাওয়া হলো যে কোনো একজন ব্যক্তির হার্ডওয়ার্ক, তার আন্তরিকতা, তার ডেডিকেশন কিন্তু চিরকাল মানুষের মনে ইতিহাসে স্থান করে নেয় যখন সেই ব্যক্তি আমাদের মাঝে থাকে না, যখন সেই ব্যক্তিকে মৃত্যু আমাদের থেকে কেড়ে নেয়। তারপরেও কিন্তু তিনি ইতিহাসের পাতায় চিরকাল অমর হয়ে থেকে যান তার সেই হার্ডওয়ার্ক এবং আন্তরিকতার দ্বারা। তাহলে বিয়ন্ড ব্যারিয়ার্স নিয়ে আমাদের আলোচনা আজকে আমরা এখানেই শেষ করলাম। আই হোপ যে তোমরা যারাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে তোমাদের নিশ্চয়ই এই লেসনটির মানে বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়নি। তাই যদি মনে হয় যে ভিডিওটি ভালো লেগেছে বা একটু হলেও হেল্প হতে পারে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে হেল্প করবার জন্য, সাপোর্ট করবার জন্য ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে নিও যাতে ইন ফিউচার যে কোনো ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, and thank you so much for giving me your time. Thank you.